আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। সো আজকের টপিক হচ্ছে বিভাজ্যতার নিয়ম। সো আমরা শুরুতেই বিভাজ্যতা কি সেটা নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে বিভাজ্যতার নিয়ম 1 থেকে 10 পর্যন্ত। এই ছোট্ট ভিডিওর মধ্যেই আমি সবগুলো বিভাজ্যতার নিয়ম কভার করার চেষ্টা করব। সো তোমরা শেষ পর্যন্ত দেখবা। সো আশা করি যে এই ভিডিওর পরে বিভাজ্যতার নিয়ম সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। আমরা সবগুলো নিয়ম প্রথমে দেখব, তারপরে প্রত্যেকটা নিয়মের আমরা কিভাবে একটার সাথে আরেকটা রিলেট করে পড়তে পারি, শর্টকাট, তারপরে সবগুলো নিয়ম আমরা একটা ছকের মাধ্যমে দেখব। তাহলে আশা করি পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। একবারে মাথায় পুরো জিনিসটা সেট হয়ে থাকবে। ওকে, তো চলো শুরু করা যাক। সো বিভাজ্যতা কি? কোনো সংখ্যা যদি আর একটা সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তাহলে বলা হয় যে ওই সংখ্যাটি সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। খুবই সিম্পল, তাই না? ধরো হচ্ছে 20 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা বা 5 দ্বারা বিভাজ্য কিনা আমি এটা টেস্ট করতে চাচ্ছি। ওকে, সো যদি 20কে তুমি 5 দিয়ে ভাগ করো, ভাগ করার পরে দেখো তো ভাগ কত পাচ্ছ, ভাগফল কত পাচ্ছ? 4 পাচ্ছ না? আর ভাগশেষ কত পাবা? শূন্য পাবা। সো তার মানে আমরা বলতে পারি 20 সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, একই সাথে 4 দ্বারাও বিভাজ্য, কারণ তুমি 20কে 5 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ পাও। আবার তুমি যদি 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ পাবা? 5 ভাগশেষ পাবা। সিম্পল না? সো জিনিসটা হচ্ছে এভাবে কাজ করে আসলে বিভাজ্যতার। তো এবার আমরা দেখি যে একের বিভাজ্যতা কি। সো আশা করি একের বিভাজ্যতা তোমাদের পড়ারও প্রয়োজন নাই, কারণ একের বিভাজ্যতা বলে আসলে আলাদা করে নিয়ম বের করার কোনো দরকারই নাই। কারণ সব সংখ্যাই এক দ্বারা বিভাজ্য। আমরা জানি পৃথিবীতে যতগুলো পূর্ণ সংখ্যা আছে, যে কোনো সংখ্যা এক দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। যেমন ধরো এই যে 45 লক্ষ একক দশক শতক হাজার লক্ষ নিযুত করেছে, 4 কোটি তারপরে 51 লক্ষ 999, এই সংখ্যাটা কি এক দ্বারা বিভাজ্য। তার মানে যত সংখ্যা আছে পৃথিবীতে সব সংখ্যা এক দ্বারা বিভাজ্য। সিম্পল। দুইয়ের বিভাজ্যতার ক্ষেত্রে নিয়মটা কি? দুইয়ের বিভাজ্যতার ক্ষেত্রে আমরা মনে রাখবো, কোন সংখ্যার শেষ অঙ্ক যদি 0, 2, 4, 6 বা 8 হয়, তাহলে বলবো ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। ওকে, সো শেষ অঙ্ক 0, 2, 4, 6, 8 মানে কি? সংখ্যাটা জোড় সংখ্যা হবে। ঠিক আছে, তার মানে পৃথিবীতে যতগুলো জোড় সংখ্যা আছে সব জোড় সংখ্যাগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 এর বিভাজ্যতার ক্ষেত্রে মনে রাখবা সংখ্যাটা কি হবে? জোড় হবে। যদি দেখো সংখ্যা জোড়, তার মানে সেটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। শেষ। তাহলে উদাহরণ আমরা দেখি। 246, তাহলে 246-এর লাস্টে কত আছে? 6 আছে, তাই না? তাহলে এটা কি হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। 135 লাস্টে কত আছে, বা একক স্থানের অঙ্ক কত আছে? 5 আছে। তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। ওকে, সো এবার 3-এর বিভাজ্যতায় চলে আসি আমরা। সো 3-এর বিভাজ্যতা নিয়ম কি বলছে দেখো, অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তার মানে একটা সংখ্যার যতগুলো অঙ্ক, সো অঙ্ক মানে কি? তুমি ধরো আমি লিখলাম AKASH, সো আকাশ, এটা একটা ওয়ার্ড, তাই না? সো একটা ওয়ার্ড কি দিয়ে তৈরি হয় বলো তো? একটা ওয়ার্ড অনেকগুলো লেটার দিয়ে তৈরি হয় না? যেমন এ একটা লেটার, কে একটা লেটার, আবার এ একটা লেটার, এস একটা লেটার, এইচ একটা লেটার। সো অনেকগুলো ওয়ার্ড নিয়ে যেভাবে তোমার একটা, সরি, অনেকগুলো লেটার নিয়ে যখন যেভাবে তোমার একটা ওয়ার্ড তৈরি হচ্ছে বা একটা শব্দ তৈরি হচ্ছে, ঠিক একইভাবে একটা সংখ্যা তৈরি হয় হচ্ছে অনেকগুলো অঙ্ক নিয়ে। যেমন ধরো আমি লিখলাম 786, তো এই 786 সংখ্যাটা কি কি অঙ্ক নিয়ে তৈরি হয়েছে? 7 দিয়ে তৈরি হয়েছে, 8 দিয়ে তৈরি হয়েছে, আর 6 দিয়ে তৈরি হয়েছে। তাহলে এরকম কয়টা অঙ্ক আছে? 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা, এই সবগুলো সংখ্যাকে আমরা অঙ্ক বলে থাকি, মানে সংখ্যা প্রতীক। ঠিক আছে, সংখ্যা লেখার জন্য যেই প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক বা অঙ্ক। তো 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা সাধারণত অঙ্ক বলি। ওকে, তাহলে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। একটা সংখ্যা ধরো হচ্ছে 123, তো 123 এই সংখ্যার মধ্যে অঙ্কগুলো কি কি? এক একটা অঙ্ক, দুই একটা অঙ্ক, তিন একটা অঙ্ক। সো এই সবগুলো অঙ্ক তুমি জাস্ট যোগ করবা। যোগ করলে কত হবে? 1+2+3 সমান হচ্ছে 6। সো এবার দেখবা 6 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। বুঝবা কিভাবে? তিনের ঘরে নামাতে পড়বা, 3 একে 3, 3 2 6, এই যে 6 পেয়ে যাচ্ছ না? তার মানে 6 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 6কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। সো এর মানে হচ্ছে 123 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে কোনো একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। আবার দেখো 124, এই সংখ্যাটার অঙ্কগুলো যোগ করলে কত হয়? 1+2+4, 4, 5, 6 আর একে 7। তো 7 তো 3 দ্বারা বিভাজ্য না, কারণ 3-এর ঘরে নামতা পড়লে আমরা 7 পাই না। তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। ওকে, সো এবার 4-এর বিভাজ্যতা দেখি। সো তোমরা 2-এর বিভাজ্যতা পড়ছো না? 2-এর যে বিভাজ্যতার ক্ষেত্রে আমরা কি দেখলাম বলতো? একক স্থানের অঙ্ক বা শেষ অঙ্কটা যদি 0, 2, 4, 6, 8 বা 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। 4-এর বিভাজ্যতার ক্ষেত্রে তুমি শেষ 2 অঙ্ক দেখবা। হুম 2-এর বিভাজ্যতার ক্ষেত্রে শেষ 1 অঙ্ক দেখতা, 4-এর বিভাজ্যতার ক্ষেত্রে শেষের 2 অঙ্ক দেখবা।
যদি দেখো শেষের দুই অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, তাহলে বুঝবা যে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। সো উদাহরণ হিসেবে আমরা কি দেখি, 316। সো 316 একটা সংখ্যা। 316 এর মধ্যে লাস্টের দুইটা অঙ্ক নিবা, জাস্ট লাস্টের দুইটা অঙ্ক নিলে কত হয়, 16। তাহলে এই 16 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা এটা টেস্ট করবা জাস্ট। 4 কে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, তার মানে 16 সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। সো যেহেতু 16 4 দিয়ে বিভাজ্য, এর মানে আমরা বলতে পারি 316 সংখ্যাটাও 4 দিয়ে বিভাজ্য। আবার দেখো 318, এই সংখ্যাটা কি 4 দিয়ে বিভাজ্য হবে? লাস্টের দুইটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠন করো, 18। লাস্টের দুইটা অঙ্ক নিবা জাস্ট, 1 আর 8। 18 হলো, 18কে তুমি 4 দিয়ে ভাগ করে দেখো, 4 4 16, 4 5 20, তো 18 মাঝখানে পড়ে যাচ্ছে, তার মানে 18 4 দ্বারা বিভাজ্য না। তো যেহেতু 18 4 দ্বারা বিভাজ্য না, তাহলে 318 4 দ্বারা বিভাজ্য হবে না। তোমরা এখন বলো দেখি, 1 2 4 6 9 8 4, এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা? অনেক বড় একটা সংখ্যা। সো এই পুরো সংখ্যাটাকে তুমি যদি 4 দিয়ে ভাগ করে টেস্ট করতে চাও, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তো আমরা এখানে কি করব, আমরা জাস্ট সংখ্যাটা লাস্টের দুইটা অঙ্ক নেব। লাস্টের দুইটা অঙ্ক কত? 8 আর 4 84। তুমি 84কে 4 দিয়ে ভাগ করে দেখবা, যদি 4 দিয়ে ভাগ করতে পারো তাহলে বুঝবা সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। 4 2 8, 4 1 4, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি 21 4 84, বা 84 সংখ্যাটা যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তার মানে এই পুরো বড় সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। ওকে, সিম্পল। আর 5-এর বিভাজ্যতার নিয়ম এটা আরো সহজ। তুমি জাস্ট শেষের অঙ্কটা এবার দেখবা। যদি দেখো কোনো একটা সংখ্যা লাস্টের অঙ্ক 0 অথবা 5 হয়, যদি দেখো লাস্টের অঙ্কটা হয় 0 না হয় 5, তাহলে ওই পুরো সংখ্যাটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হবে। যদি 0 দেখো তাও 5 দ্বারা বিভাজ্য, যদি দেখো লাস্টের অঙ্কটা 5 তবুও 5 দ্বারা বিভাজ্য। যেমন ধরো 75, 75-এর ক্ষেত্রে লাস্টের অঙ্কটা কত? 75-এর ক্ষেত্রে লাস্টের অঙ্কটা হচ্ছে 5, এর মানে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। 82, লাস্টের অঙ্ক কত? 2, 2 তো 0 বা 5 না, তাই না? তাহলে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে না। এবার বলো দেখি, 100, এই সংখ্যাটা কি 5 দ্বারা বিভাজ্য কিনা? অবশ্যই 5 দ্বারা বিভাজ্য, কারণ লাস্টে কত আছে? 0 আছে। কোন সংখ্যার শেষের অঙ্ক যদি 0 হয় অথবা 5 হয়, তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে, আদারওয়াইজ হবে না। ওকে, এবার আসি 6-এর বিভাজ্যতার নিয়মে। তো 6-এর বিভাজ্যতার নিয়মে কি বলছে দেখো, কোনো সংখ্যা যদি একই সাথে 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস, তোমরা 2 এর বিভাজ্যতা জানো, 3 এর বিভাজ্যতাও জানো, তাহলে তোমরা 6 এর বিভাজ্যতাও জানো। বেসিক্যালি কোনো একটা সংখ্যা যদি দেখো একই সাথে 2 দ্বারাও বিভাজ্য হচ্ছে, আবার 3 দ্বারাও বিভাজ্য হচ্ছে, তাহলে ওইটা অবভিয়াসলি কত দ্বারা বিভাজ্য হবে? 6 দ্বারা বিভাজ্য হবে। কিভাবে 6 দ্বারা বিভাজ্য হবে? কারণ তুমি 6কে 2 আর 3 এর গুণফল আকারে লিখতে পারো। বুঝতে পারছো? 6কে যেহেতু 2 আর 3 এই দুটোই মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা কি তোমরা যদি না জানো, সো যেই সংখ্যাগুলোকে তুমি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না, মানে ভাগ করতে পারবা না বলতে বোঝাচ্ছে নিঃশেষে ভাগ করতে পারবা না, মানে ভাগশেষ শূন্য হবে, এরকম যদি না হয়, ঠিক আছে, তাহলে বুঝবা যে ওই সংখ্যাটা মৌলিক। ওকে, তার মানে ধরো তুমি 7, 7 সংখ্যাটাকে 1 আর 7 বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি নিঃশেষে ভাগ করতে পারবা না, মানে ভাগ করলে অন্য সংখ্যা দ্বারা ভাগ করলে দেখবা ভাগশেষ থাকতেছে। বুঝতে পারছো? তাহলে 1 এবং 7 এই দুইটা সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা 7কে নিঃশেষে ভাগ করা যায় না, তার মানে 7 মৌলিক সংখ্যা। সো এরকম অনেক মৌলিক সংখ্যা আছে। সো ঠিক একইভাবে 2 এবং 3 একটা একটা করে মৌলিক সংখ্যা, তার মানে কোনো একটা যৌগিক সংখ্যাকে তুমি যেসব মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারো, সেই মৌলিক সংখ্যাগুলো দিয়ে যদি তোমার কোনো একটা পার্টিকুলার সংখ্যা ভাগ করা যায় বা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যা, একই সংখ্যাটা তোমার যেই মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখছো, সেই মৌলিক সংখ্যার যে যৌগিক সংখ্যাটা আছে সেই যৌগিক সংখ্যা দিয়েও ভাগ করা যাবে। তার মানে 6কে যেহেতু 2 আর 3 এর গুণফল আকারে লিখতে পারছো, তার মানে কোন একটা সংখ্যা যদি 2 দ্বারাও বিভাজ্য হয় আবার 3 দ্বারাও বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য হবে। ওকে, তাহলে আমরা জানি 2 এর বিভাজ্যতার নিয়ম। সেটা কি হবে? কোন সংখ্যার একক স্থানের অঙ্ক হয় 0 হবে, না হয় 2 হবে, না হয় 4 হবে, না হয় 6 হবে, না হয় 8 হবে। ওকে, তাহলে যদি দেখো কোন সংখ্যার একক স্থানের অঙ্ক 0 2 4 6 8 এবং একই সাথে 3 দ্বারা বিভাজ্য, তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি ছিল? সংখ্যাটার অঙ্কগুলো যোগ করবা, অঙ্কগুলো যোগ করে যদি দেখো যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে ওই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। হুম, তাহলে আমরা একটা জিনিস জানি যে 2 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা কি হয়? জোড় হয়। তার মানে এই পৃথিবীতে যতগুলো জোড় সংখ্যা আছে, হ্যাঁ, যদি জোড় সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হয়, জোড় ও 3 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যা যদি জোড় এবং একই সাথে 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে বলো তো? কোন সংখ্যা জোড় এবং একই সাথে 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবভিয়াসলি সেটা 6 দ্বারাও বিভাজ্য হবে। বুঝতে পারছো? তাহলে কোনো একটা জোড় সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য। ওকে, গুড। সো দেখো এবার 2 4 6, হুম, এই সংখ্যাটা কি? জোড়, তাই না? ইভেন মানে কি? ইভেন মানে হচ্ছে জোড়। সো তুমি অঙ্কগুলো যোগ করো, অঙ্কগুলো যোগ করলে ডিজিট সাম মানে অঙ্কের যোগফল, ঠিক আছে, অঙ্কগুলো যোগফল যোগ করলে কত হয়? 6 4 10 আর 2 12, 12 সংখ্যাটা
দেখো তো 3 দ্বারা বিভাজ্য না? 12 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, 3 4 12, তার মানে এই পুরো সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে। তারপর 222, এই সংখ্যাটা কি একটা জোড় সংখ্যা, তাই না? অঙ্কগুলো যোগ করলে কত হয়? 2 যোগ 2 যোগ 2 সমান কত? 2 4 6। তো 6 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না? তার মানে 222 সংখ্যাটাও 6 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, জোড় সংখ্যা একই সাথে 3 দ্বারা বিভাজ্য, তার মানে 222 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য, আবার 6 দ্বারাও বিভাজ্য। ওকে। আচ্ছা, এবার আসি সাতের বিভাজ্যতা। সো সাতের বিভাজ্যতা অনেক সময় আমাদের প্রাইমারি ক্যাটাগরিতে শেখানো হয় না। সো তবুও তোমাদের যারা জানতে চাও, তোমরা অনেক সময় প্রশ্ন করো যে স্যার সাতের বিভাজ্যতা কেন পড়াইলেন না, আপনি ছয়ের বিভাজ্যতার পরে আটের বিভাজ্যতায় চলে যাচ্ছেন। সো কারণ হচ্ছে সাতের বিভাজ্যতার নিয়মটা একটু জটিল, হ্যাঁ একটু জটিল, এই জন্য অনেক সময় তোমরা এটা ভুলে যাও। আর পাশাপাশি হচ্ছে সাতের বিভাজ্যতা তোমাদের পরীক্ষাগুলোতেও আসে না। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে সাতের বিভাজ্যতার নিয়ম ফলো করে তুমি যদি বিভাজ্যতা টেস্ট করতে যাও, তাহলে যে পরিমাণ সময় লাগবে তোমার, মানে যে পরিমাণ তোমাকে এফোর্ট দিতে হবে, তার চেয়ে তুমি ডিরেক্টলি ওই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করা সহজ আরো। বুঝতে পারছো? আমরা একটু দেখি দেবো যে সাতের বিভাজ্যতার জন্য আমরা সহজ ট্রিকটা কি অ্যাপ্লাই করতে পারি। ধরো তোমার কোনো একটা সংখ্যা আছে 1 2 3 4, সো এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা আমি টেস্ট করতে চাচ্ছি। তো তুমি যে এটা কাজটা করবা, শেষের যে অঙ্কটা আছে শেষের অঙ্কটাকে 2 দিয়ে গুণ করবা, গুণ করে বাকি অংশ থেকে বিয়োগ করবা। ঠিক আছে, এইভাবে বারবার করতে থাকবা। তো এখানে লাস্টের অঙ্কটা কত? 4, তাই না? লাস্টের অঙ্কটাকে 2 দিয়ে গুণ করো। 4কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4 2 8। ঠিক আছে, এখন এই 4 বাদে বাকি যে অংশ, বাকি অংশ কত? 123। তাহলে 123 থেকে তুমি এবার 4-এর ডাবল বা 4-এর দ্বিগুণ বিয়োগ করবা। তার মানে 4 বাদ। ঠিক আছে, 4কে আমরা কত লিখবো? 4-এর দ্বিগুণ করে 8। এবার 123 থেকে 8 বিয়োগ করবা। ঠিক আছে, তো 123 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 3কে ধরলাম 13, 13 থেকে 5 বিয়োগ করলে কত? 5। 13 থেকে 8 বিয়োগ করলে 5, 8 5 13, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 115। ঠিক আছে। তো এখনো তুমি ধরো বুঝতে পারতেছো না যে 115 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা। এবার তুমি কি করবা? আবার সেম কাজ করবা, বারবার করবা। লাস্টের যে অঙ্কটা, লাস্টের অঙ্ক কত? 5। এই 5কে দ্বিগুণ করে দাও, মানে 5কে 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করলে কত হবে? 5 2 10। সো এবার এই 10 হচ্ছে তুমি বাকি যে অংশটুকু সেটা থেকে বিয়োগ করবা। বাকি অংশ কত কি আছে এখানে? 11। তাহলে 11 থেকে এবার 10 বিয়োগ বিয়োগ দিয়ে দাও। 11 থেকে যখন তুমি 10 বিয়োগ দিয়ে দিবা, তাহলে কত পাচ্ছ এবার? 1। এখন দেখো তো তুমি এক বুঝতে পারতেছো না যে এক সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা? অবশ্যই এক 7 দ্বারা বিভাজ্য না। 7 দ্বারা বিভাজ্য হবে এক। তুমি যদি 1কে 7 দিয়ে ভাগ করো, কত হয়? 7 0 0, ভাগশেষ হচ্ছে 7 থাকতেছে। তার মানে এক সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য না। সো যেহেতু এক 7 দ্বারা বিভাজ্য না, এর মানে আমরা বলতে পারি যে এই যে বড় সংখ্যাটা ছিল প্রথমে 1 2 3 4 বা 1234, 1 2 3 4 1234, এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হবে না। ওকে। তো এবার দেখো 203, তুমি লাস্টের অঙ্কটাকে 2 দিয়ে গুণ করে 20 থেকে বিয়োগ করো, মানে 3 বাদে বাকি যে অংশটুকু, বাকি অংশ কত? 20। তাহলে 3 দুগুণা 6, 20 থেকে 6 বাদ দিলে কত? 14। তো তুমি দেখো তো 14 সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য না? 7 দুগুণা 14। তো যেহেতু 14 7 দ্বারা বিভাজ্য, তার মানে 203 সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো? তো খুব একটা কঠিনও না কিন্তু, তুমি যদি একটু নিয়মগুলো মনে রাখতে পারো তাহলে সবই সহজ। ওকে। এবার আমরা আটের বিভাজ্যতায় চলে আসি। সো আটের বিভাজ্যতার ক্ষেত্রে এই নিয়মটা হচ্ছে তোমার এই যে 2-এর বিভাজ্যতা 4-এর বিভাজ্যতার সাথে অনেক মিল আছে। ঠিক আছে। সো 2-এর বিভাজ্যতার নিয়ম কি ছিল? তুমি জাস্ট শেষের অঙ্কটা চেক করবা, শেষের অঙ্কটা যদি জোড় হয় তাহলে ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, বা শেষের অঙ্কটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 2 দ্বারা বিভাজ্য। 4-এর বিভাজ্যতার ক্ষেত্রে নিয়ম কি ছিল? শেষের দুইটা অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, বা দুইটা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বলতাম পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। তাহলে আটের বিভাজ্যতার ক্ষেত্রে নিয়মটা কি হবে? আটের বিভাজ্যতার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে শেষের 3 অঙ্ক, 2-এর ক্ষেত্রে হচ্ছে শেষের 1 অঙ্ক, 4-এর ক্ষেত্রে শেষের 2 অঙ্ক, হ্যাঁ, আর 8-এর ক্ষেত্রে হচ্ছে শেষের 3 অঙ্ক। ওকে, তাহলে শেষের 3 অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যা, সরি, যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এখানে ইংরেজিতে লেখা আছে আর কি, 8 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এবার দেখো এইটা হলে তো তুমি বুঝতে পারবা যে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। অথবা তুমি যদি দেখো লাস্টের 3টা অঙ্কই শূন্য, বা লাস্টের 3টা অঙ্ক যে যে 3টা অঙ্ক আছে সবগুলোই শূন্য, তো শূন্য তো তোমার যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই না? শূন্য তো যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য। তুমি 8 দিয়ে যদি শূন্যকে ভাগ করো, 8 শূন্যই শূন্য, ভাগশেষ শূন্য। ঠিক আছে, তাহলে লাস্টের 3টা অঙ্ক যদি শূন্য হয় তবুও ওই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। অথবা লাস্টের 3টা অঙ্ক নিয়ে যে গঠিত সংখ্যা সেই সংখ্যাটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলেও পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। এখানে যেমন ধরো 1234, ঠিক আছে, সরি 1232, 1 2 3 2। সো 1232 এই সংখ্যাটা লাস্টের 3টা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা কত? 232। তুমি 232কে 8 দিয়ে ভাগ করে দেখো। যদি দেখো ভাগশেষ শূন্য থাকতেছে, তার মানে 1232 সংখ্যাটাও 8 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 8 2 কত? 8 2 16। হুম 23 থেকে 16 বাদ দিলে কত? আহ এখানে হচ্ছে 7, 7 6 13। ঠিক আছে, 2 থেকে 2 বাদ দিলে শূন্য, তাহলে 72।
8 নং 72। সো দেখো ভাগশেষ কিন্তু শূন্য পাচ্ছ। সো যখন ভাগশেষ শূন্য পাচ্ছ তার মানে বলতে পারো 832 সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য, একই সাথে 1232 সংখ্যাটাও 8 দিয়ে বিভাজ্য। তাহলে শেষমেশ দাঁড়ালো কি, 8 দ্বারা বিভাজ্য হলে কোন সংখ্যার শেষ 3টা অঙ্ক নিয়ে যে সংখ্যাটা গঠিত হবে সেই সংখ্যাটাও 8 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তুমি জাস্ট একটা অনেক বড় সংখ্যা দিলে তুমি লাস্টে 3টা অঙ্ক আলাদা করে দিবা। যেমন ধরো আমি একটা বড় সংখ্যা লিখতেছি, ধরো এখানে 1 2 3 4 5 9 8 9। ওকে, সো এই সংখ্যাটা, আচ্ছা এটা ধরো হচ্ছে 6, এই সংখ্যাটা হচ্ছে 6। সো এই সংখ্যাটা লাস্টের 3টা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা কত? 986। সো 986, তুমি জাস্ট 986-কে 8 দিয়ে ভাগ করে দেখবা, যদি দেখো ভাগ করা যাচ্ছে তার মানে পুরো সংখ্যাটাই, এই যে বড় বিরাট বড় একটা সংখ্যা, এই পুরো সংখ্যাটাও 8 দ্বারা বিভাজ্য হবে, আদারওয়াইজ 8 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, আর যদি সংখ্যাটা বিজোড় হয় তাহলে কি 8 দ্বারা বিভাজ্য হবে? একটু চিন্তা করো তো, বিজোড় হলে কখনো কি 8 দ্বারা বিভাজ্য হবে? হবে না। কারণ দেখো 8কে তুমি কোন কোন সংখ্যার গুণফল আকারে লিখতে পারো, দেখো 8 একটা যৌগিক সংখ্যা না? তাহলে 2 গুণ 2 গুণ 2, মানে এই 3টা সংখ্যার গুণফল আকারে লিখতে পাচ্ছ। ঠিক আছে, তার মানে 8কে যদি তুমি 2 গুণ 2 গুণ 2 এই 3টা সংখ্যার গুণফল আকারে লিখতে পাচ্ছ, তার মানে কোনো একটা সংখ্যা তোমার যদি বিজোড় হয় তাহলে কি তোমার কখনো এরকম হবে যে 2 গুণ 2 গুণ 2 এভাবে লিখতে পারবা? সবগুলো 2 দিয়ে প্রকাশ করতে পারবা? পারবা না কিন্তু। ঠিক আছে, তাহলে তোমার কোন একটা সংখ্যার মধ্যে যদি একবার একটা জোড় সংখ্যা চলে আসে, মানে কোন একটা সংখ্যার গুণফলের মধ্যে, তার মানে কিন্তু ওই সংখ্যাটা অবশ্যই জোড় হবে। ঠিক আছে, যেমন ধরো হচ্ছে তোমার 36। ঠিক আছে, তো এই 36 সংখ্যাটার মধ্যে তুমি কখনো যদি দেখো 2 গুণ কত লিখতে পারছো, 2 গুণ 18 লিখতে পারতেছো। ঠিক আছে, তার মানে এখানে একটা জোড় সংখ্যা আছে। মানে কোন একটা সংখ্যাকে তুমি যখন অনেকগুলো সংখ্যার বা অনেকগুলো মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখবা, সেই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে যদি 2 কোনোভাবে চলে আসে, তার মানে সেই সংখ্যাটা অবশ্যই জোড় হবে। বুঝতে পারছো? কারণ তুমি জোড় দিয়ে যে কোনো সংখ্যা যদি গুণ করো, জোড় গুণ বিজোড় যদি করো, জোড়ের সাথে একটা বিজোড় সংখ্যা গুণ করলে জোড় সংখ্যা হয়, তাই না? যেমন হচ্ছে 8 3 কত, 24, এরকম আর কি। ঠিক আছে, বাট বিজোড় সংখ্যা তাহলে কখন পাবা? যদি বিজোড় আর বিজোড় গুণ করো তখন হচ্ছে বিজোড় পাবা। ঠিক আছে, তার মানে একটা বিজোড় সংখ্যাকে কখনোই তুমি জোড় সংখ্যার গুণফল আকারে লিখতে পারবা না। যেমন ধরো হচ্ছে 127 বা 177। তো এই সংখ্যাটার মধ্যে তুমি কখনোই 2 গুণ সামথিং লিখতে পারবে না। তো 2 গুণ লিখতে পারলে তো এটা জোড় হয়ে যেত, তাই না? 2 দ্বারা বিভাজ্য হয়ে যেত, বাট বিজোড় সংখ্যা কি 2 দ্বারা বিভাজ্য? না। সো যারা হচ্ছে তোমরা একটু ভিতর থেকে চিন্তা করতে পারছো তারা অবভিয়াসলি বিষয়টা বুঝতে পারছো। তার মানে কোন সংখ্যা যদি বিজোড় হয় তাহলে সেটা অবভিয়াসলি কখনোই 8 দ্বারা বিভাজ্য হবে না। ওকে, সো আমরা এবার নেক্সট বিভাজ্যতাতে চলে আসি। আমরা এবার 9-এর বিভাজ্যতা দেখি। কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। সো এটা কি 3-এর বিভাজ্যতার মতো সেম টু সেম না? 3-এর বিভাজ্যতার ক্ষেত্রে আমরা জাস্ট কি দেখছিলাম, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এবার হচ্ছে 9-এর বিভাজ্যতার ক্ষেত্রে সেম নিয়ম, জাস্ট কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 729, এই সংখ্যাটা অঙ্কগুলো যোগ করলে কত হয়? 7+2+9, 7 আর 2 কত? 9, 9 আর 9 কত? 18। তার মানে যেহেতু তুমি 18 এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, তার মানে 729 এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। ওকে, এবার দেখো 734। 734 এই সংখ্যাটার ক্ষেত্রে অঙ্কগুলো যোগ করা তো, 7+3+4 যোগ করলে কত হয়? 14। 14 সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? 9 2 গুণ 18, 9 কে 9, 14 মাঝখানে, তাহলে 14 9 দ্বারা বিভাজ্য না। তার মানে যেহেতু 14 9 দ্বারা বিভাজ্য না, তার মানে 734 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে না। ওকে, বুঝতে পারছো? সো তোমরা এখানে আরেকটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে 3-এর বিভাজ্যতার ক্ষেত্রে শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা, 9-এর বিভাজ্যতার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা। সো তুমি জাস্ট অঙ্কগুলো একটা একটা করে যোগ করবা। হ্যাঁ, যে 7 আর 3 কত? 9, সরি 7 8 9 10, তো 10 হয়ে যাচ্ছে। হ্যাঁ, 9 কিন্তু হচ্ছে না। তারপরে হচ্ছে দেখো 4 আর 3 কত? 7, এখানে কিন্তু 9 হচ্ছে না। তার মানে কোনোভাবে তুমি 9 বানাইতেই পারতেছ না, তার মানে এটা কখনোই 9 দ্বারা বিভাজ্য হবে না আসলে। বুঝতে পারছো? অথবা সবগুলো যোগ করলে 9 দ্বারা কোনো বিভাজ্য সংখ্যা হচ্ছে না। তো আমি একটা জিনিস এখানে এক্সাম্পল দিই, ধরো হচ্ছে 7 2 9, হুম, আবার ধরো হচ্ছে 2 5 2, এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? তোমরা একটু টেস্ট করে দেখো। ঠিক আছে, সো সহজ উপায়টা হচ্ছে তুমি জাস্ট একটা একটা করে অঙ্ক যোগ করবা। 7 আর 2 কত? 9। যখনই 9 পাবা ওই দুটো অঙ্ক কেটে দিবা। এখানে একটা 9 আছে, এটাও কেটে দাও। 5 6 7 আর 2 9, সো সবগুলো কেটে দাও এবার। সবগুলো অঙ্ক যোগ করে কত হয়েছে? 9 হয়েছে। তার মানে এই সবগুলো অঙ্ক কেটে দাও। এখন দেখো কোনো অঙ্ক বাকি আছে? নাই। তার মানে তুমি এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য পাবা। বুঝতে পারছো? তো 3-এর ক্ষেত্রে সেম নিয়ম অ্যাপ্লাই করতে পারবা। তোমাকে ধরো আমি একটা সংখ্যা লিখতেছি 1 2 3 4 5 6 7, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা তুমি টেস্ট করতে যাচ্ছ। তুমি জাস্ট দেখো যে কোনোভাবে যোগ করে 3 বানাইতে পারতেছো কিনা। যখনই তুমি যোগ করে 3 বানাইতে পারবা, যেই যে সংখ্যাগুলো, যেই যে অঙ্কগুলো যোগ করে 3 বানাবো ওই অঙ্কগুলো কেটে দিবা। 2 আর 1-এ 3 হয়, তাহলে 2 আর 1 কেটে দাও। এখানে অলরেডি 3 আছে, 3 কেটে দাও।
5 আর 4 যোগ করে 9 হয়, 9কে তুমি 3 দিয়ে ভাগ করতে পারো, 3 3 9, তাহলে 5 আর 4 কেটে দাও। 6 আর 7, 7 6 13, 6কে তুমি 3 দিয়ে ভাগ করতে পারো, তাহলে 6 কেটে দাও। 7 দেখো তো এবার, 7কে 3 দিয়ে ভাগ করতে পারবা? পারবা না। তার মানে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না, কারণ পুরো সংখ্যাটা ভাগ করলে তোমার ভাগশেষ 1 থাকবে, তোমরা ভাগ করে দেখবা। ঠিক আছে, কারণ লাস্টে কত বাকি আছে? 7। 7কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত হয়? 3 2 6, ভাগশেষ 1, ভাগশেষ 1। হ্যাঁ, তার মানে এই সংখ্যাটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য না। ওকে, তাহলে আমরা লাস্টের বিভাজ্যতা চলে আসি, যে 10-এর বিভাজ্যতা। সো এটা আসলে কিছুই না, তুমি জাস্ট লাস্টে দেখবা কোন সংখ্যার লাস্টের অঙ্কটা যদি শূন্য হয়, তাহলে সেই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, সহজ নিয়ম। কোন সংখ্যার শেষের অঙ্ক যদি দেখো শূন্য, তাহলে সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে, আদারওয়াইজ হবে না। এখানে দেখো 120, এই সংখ্যাটা লাস্টের অঙ্ক কত? শূন্য। তার মানে এটা 10 দ্বারা বিভাজ্য। 123, লাস্টের অঙ্ক কি শূন্য আছে? নাই। তাহলে এটা 10 দ্বারা বিভাজ্য হবে না। এখন বলো তো, কোন সংখ্যা যদি 10 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এইটা অবশ্যই কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? বলো। লাস্টে কি শূন্য আছে না? তার মানে হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে কি হবে? 2 দ্বারা বিভাজ্য হবে, তাই না? আবার 5 দ্বারাও বিভাজ্য হবে। আমরা 5-এর বিভাজ্যতার নিয়ম শিখছিলাম, যে লাস্টে যদি শূন্য থাকে তখন 5 দ্বারা বিভাজ্য হয়, অথবা 5 থাকলেও 5 দ্বারা বিভাজ্য হয়। আর 10-এর ক্ষেত্রে তো অবশ্যই শূন্য থাকবেই। 10 দ্বারা বিভাজ্য হলে অবশ্যই কত থাকতে হবে? শূন্য থাকতে হবে সেই সংখ্যা। তার মানে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে, তাই না? তাহলে 2 দ্বারা বিভাজ্য হলো, 5 দ্বারা বিভাজ্য হলো, আর 10 দ্বারা তো বিভাজ্য হবেই। আর আরেকটা সংখ্যা আছে, যে সংখ্যা দিয়ে সব সংখ্যাই বিভাজ্য, সেটা কত? 1। তার মানে কোনো একটা সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হলে সেটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হবে, 1 দ্বারাও বিভাজ্য হবে। আর অল্টারনেটিভলি তুমি কি লিখতে পারো? এই যে দেখো, 10 একটা যৌগিক সংখ্যা, 10কে তুমি আহ, কোন কোন মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারো? 2 গুণ 5 লিখতে পারো। তার মানে কোন একটা সংখ্যা 10 দ্বারা বিভাজ্য মানে সেটা 2 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য। বুঝতে পারছো? হুম। তাহলে এবার বলো দেখি, কোন একটা সংখ্যা যদি 12 দ্বারা বিভাজ্য হয়। হ্যাঁ, তোমরা 12-র বিভাজ্যতা জানো না ধরো, তাহলে 12 দ্বারা বিভাজ্য হতে হলে সংখ্যাটাকে কত কত দ্বারা বিভাজ্য হতে হবে? 12কে তুমি কোন কোন সংখ্যার গুণফল আকারে লিখতে পারো দেখো তো? 2 গুণ 3 গুণ 2, তাই না? 3 দুগুণা 6, 6 দুগুণা 12। তাহলে কোন একটা সংখ্যা যদি এই যে 2 আর 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, তার মানে কি সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে কোন একটা সংখ্যা যদি 6 দ্বারা বিভাজ্য হয়, হ্যাঁ, আবার হচ্ছে দেখো দুইটা 2 আছে কিন্তু ওখানে, ঠিক আছে, দুইটা 2 আছে, তো 6 দ্বারা বিভাজ্য হলে তো অবভিয়াসলি 2 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে দেখো, কোন একটা সংখ্যাকে তোমার অবশ্যই এই যে 3 দ্বারা বিভাজ্য হইতে হবে, একই সাথে তোমার 2 দুগুণা কত বলো তো? 2 দুগুণা 4, তার মানে 4 দ্বারাও বিভাজ্য হতে হবে। তাহলে দেখো, কোন একটা সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয় এবং একই সাথে 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য হবে, কারণ তুমি 12কে 4 গুণ 3 লিখতে পারো। আচ্ছা, এবার আসি আমরা শর্ট টেবিলে, যে টেবিলে আমরা এক টেবিলের মধ্যে দেখে ফেলবো যে প্রত্যেকটা সংখ্যার বিভাজ্যতার নিয়মগুলো। শর্টকাটে, 1 দ্বারা বিভাজ্য কি? সব সংখ্যা। 2 দ্বারা বিভাজ্য হলে সে সংখ্যা যদি ইভেন হয়, ইভেন মানে হচ্ছে জোড়, সে সংখ্যা যদি জোড় হয় তাহলে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। 4-এর বিভাজ্যতা কি? শেষ 2 অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়। 5-এর বিভাজ্যতা শেষ অঙ্ক যদি 0 বা 5 হয়। 6-এর বিভাজ্যতা 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে। 7 দ্বারা বিভাজ্যতা কি? শেষ অঙ্ক গুণ 2 বিয়োগ ট্রিক। ওই যে বলছিলাম, লাস্টের অঙ্কটাকে 2 দিয়ে গুণ করবা, গুণ করে বাকি অংশ থেকে বিয়োগ করবা, এভাবে করতেই থাকবা যতক্ষণ না পর্যন্ত তুমি এমন একটা বিয়োগফল বা শেষ সংখ্যা পাচ্ছ, যে সংখ্যাটাকে তুমি 7 দিয়ে ইজিলি ভাগ করতে পারো বা ভাগ করে দেখতে পারো। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে 8-এর বিভাজ্যতা, শেষের 3 অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে। 9-এর বিভাজ্যতা কি ছিল? 3-এর মতো। সে অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। 10-এর বিভাজ্যতার ক্ষেত্রে কি ছিল? শেষের অঙ্ক যদি শূন্য হয়। ঠিক আছে, সো এই ছিল তোমাদের মোটামুটি বিভাজ্যতা নিয়ে নিয়মগুলো। সো তোমরা এখানে অনুশীলনীগুলো দেখতে পারো, সেই অনুশীলনীতে আমি কিছু প্রশ্ন রেখেছি, তোমরা এই প্রশ্নগুলো একটু নিজেরা হচ্ছে সলভ করার চেষ্টা করবা। ঠিক আছে। সো এর পরের ক্লাসে আমি চেষ্টা করব যে তোমার বিভাজ্যতা নিয়ে ম্যাথ অলিম্পিয়াডে প্রাইমারি ক্যাটাগরি জুনিয়র ক্যাটাগরিতে কিরকম প্রশ্ন আসে সেটা নিয়ে একটা আইডিয়া দেওয়ার, আর কিছু আমরা হচ্ছে প্রবলেম সলভিং করব বিভাজ্যতার উপরে। ঠিক আছে, সেই ভিডিও পর্যন্ত আশা করি সবাই অপেক্ষা করবা, এবং যদি আমরা ভিডিওটা অলরেডি আপলোড করা হয়ে থাকে চ্যানেলে, তোমরা চ্যানেলে একটু ঘুরে আসতে পারো, তাহলে হয়তোবা ভিডিওটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।